আমাদের দলের মহাসচিব একটি কথা বলেছেন। জি, এখন এটা চলছে না, এটা প্রমাণ করার দায়িত্ব তো হচ্ছে সরকারের, যে ছদ্মবেশে চলছে না, এটা ওপেন চলছে। মহাসচিব বলেছে ছদ্মবেশে বাকশালের ব্যবস্থা চলছে, ঠিক আছে, সরকার প্রমাণ করে দেখ না। আমরা ভাই কোনো ছদ্মবেশের মধ্যে তো নাই, আমরা যা করি ওপেনলি করছি, যা ভোট ডাকাতি করেছি ওপেনলি করেছি, যা এখন হচ্ছে সব কিছু ওপেন, এখানে ছদ্মবেশ টদ্মবেশ কিছু নাই। এটা প্রমাণ করে এটা বলে দিলেই হয় আর কি, তাহলে এই তো আপনার সব লেটার চুকে যায়। তাহলে তার আপনি এই প্রশ্নটা আমাকে করবেন না, এটা সব সমাধান হয়ে যাবে। এখন কথাটা হচ্ছে আপনার এই ইয়েটার নাম হচ্ছে কি নিষ্ক্রিয় আন্দোলন। জি, এটাও আমি বুঝতে পারতেছি না আপনারা কেন নিষ্ক্রিয় আন্দোলন আবার নিষ্ক্রিয় হয় কেমনে। আন্দোলন হলে সেটা ক্রিয় আন্দোলনই হয়। কিন্তু ইদানিং একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা অতীতে কখনো দেখি নাই, সেটা হচ্ছে যে বিএনপি কি আন্দোলন করলো কি করলো না সেটা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা খুব বেশি হয়ে গেছে। আগে ওবায়দুল কাদের সাহেব বলতেন বিএনপি মাঠে থাকতে পারে না, আন্দোলন পারে না, তাদের আবার কি। আবার এখন আবার মাহবুব আলম হানিফ এই দায়িত্ব নিয়েছে ওনার, সেই দায়িত্বগুলো বলে যাচ্ছে। কথাটা হচ্ছে যে বাংলাদেশে যেখানে একটি দলের মহাসচিবের বিরুদ্ধে ৮০টা মামলা হয়ে যায়, সেই মহাসচিবের মাথা উঁচু করে দাঁড়াবার কোনো স্কোপ আছে? তার তো ৮০টার মধ্যে তার ৩০ দিন আদালতে উপস্থিত থাকতে হয়, হাজিরা দিতে। আন্দোলনের জন্য ছদ্মবেশ আর আপনি নিরুত্তাপ নিষ্ক্রিয় কি আন্দোলন হবে বলেন দেশে? এখন আমি একটা কথা বলি যে আজকেও আমি আমার এলাকার থেকে আসছি, তো সেখানেও বলেছি, আজকে ওপেন এয়ারেও বলছি, এই শহীদ ভাই আছেন, দুইজন আছেন, এক সময় আমরা আপনারা সকলেই আপনার টেডি প্যান্ট বোঝেন, টেডি প্যান্ট পরতাম, জামা কাপড় টাইট একেবারে সবকিছু টেডি প্যান্ট। হ্যাঁ না শোনেন, সেটাই বলছি, একটু শুনে নেন। তারপরে হঠাৎ করে টেডির থেকে আপনার বেল বটমে চলে আসলো, এবং ডাবল ব্রেস্টের কোট, এছাড়া ভালো কোট হবে না। এরপরে আবার সেটার পরিবর্তন হয়ে আবার আর একটা জায়গায় আমরা চলে আসছি, এখন সব ডাবল ব্রেস্ট চলে না, এখন সিঙ্গেল ব্রেস্ট। আমার মনে হয় শহীদ ভাইয়েরও অনেক এগুলো আছে যেগুলো আলমিনার মধ্যে ভরে রেখেছে, আর আমার আছে, ওনারও আছে আলমিনার মধ্যে ভরে রাখছে। তো আমি একদিন চিন্তা করছিলাম যে এইগুলো খালি খালি আলমারিতে লাগিয়ে রাখতে, এগুলো কোনোদিন পড়া হবে না। তো তখন আমাকে বলা হলো বাসার থেকে এগুলো আবার কাজে লাগবে, আসবে। তো এখন এই যে গণতন্ত্র একসময় ছিল বেসিক ডেমোক্রেসি, তারপরে সেখান থেকে আবার ডেমোক্রেসি, আবার জনগণতন্ত্র, আবার সেখান থেকে আবার এখন হচ্ছে যে ডাকাতির গণতন্ত্র, এটাও আবার আসবে। আমি এই জন্য সবসময় আশাবাদী লোক, তো আবার ফিরে আসবে, এইটা আসতে বাধ্য। সেই জন্য আপনি নিষ্ক্রিয় আন্দোলন বলেন আর ক্রিয় আন্দোলন বলেন, ফিরে আসবে। কাজেই আমার মনে হয় আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, দেশ এভাবে চলতে পারে না। দেশেরও একটা লিমিটেশন আছে, দেশের রাজনীতিরও একটা লিমিটেশন আছে, জ্ঞানেরও একটা সীমাবদ্ধতা আছে। যে বহু বড় জ্ঞানী, যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সে কিন্তু কবিতা লিখতে খুব ভালো স্বাচ্ছন্দ্য পছন্দ করতেন, অনেক জ্ঞানী কবি লেখার জন্য, গল্প লেখার জন্য সে ভালো না। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তিনি বিদ্রোহীর কবিতা ভালো লিখতেন, গান ভালো লিখতেন, কিন্তু আবার রবীন্দ্রনাথ যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারেন না। সুতরাং রাজনীতির আন্দোলন বলেন, রাজনীতির ধারা বলেন, এক এক সময় এক এক রকম আসে, এক একজনের হয়, সেইটা আমাদেরকে মানতে হবে এবং বুঝতে হবে। এখন আমার দুই পাশে দুই জ্ঞানী ব্যক্তিরা আছে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, তারা
যা বলে আর কি, আমি তো আর বাইরে যাব না। ওনারা হয়তো ওনাদের দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ একরকম হবে, ওনাদের দৃষ্টিকোণ আর এক রকম হবে। আর দর্শক শ্রোতা যারা আছেন তারা তো এইবার দেখেছেনই তারা কতটা ভোট দিতে পেরেছেন, কিসের গণতন্ত্র হয়েছে, কারা এখন দেশ চালাচ্ছে, কিভাবে দেশ চলছে, এইটা সমস্ত বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ সকলেই দেখছে। তবে একটি কথা হচ্ছে, কেউ আমরা টেলিভিশনে এসে সাহস করে সত্য কথা বলি না। আমি বলেন, আরও বলেন, অনেকে বলেন, কেন আবার আপনারাও সত্য কথা সবসময় বলতে পারেন না, যত অ্যাগ্রেসিভই হন না কেন। সত্য কথা বলতে একটু কষ্ট আছে, তার কারণ একটা ডিজিটাল আইনের খড়ক আপনাদের মাথায়ও আছে, সেইটা চিন্তা করেই সকলকে কথাবার্তা বলতে হয়। আপনাকে ধন্যবাদ। সৈয়দ ভাই, উনি বলেছেন ডাকাতির গণতন্ত্র চলছে। ধন্যবাদ। আজকে সময় টেলিভিশনের এই অনুষ্ঠান রাজনীতি নিষ্ক্রিয় বা আন্দোলন নিষ্ক্রিয়, বিষয়টা অবশ্যই এটা যুক্তিসঙ্গত। আপনাদের দৃষ্টিভঙ্গিতে ক্যাপশনটা নিয়ে আসছেন। আমি কথা বলার আগেই আমার জেলায় একটি ছেলে ওয়াসিম, তার নাম, সিলেট কৃষি বিষয়ের ছাত্র, বাসে তাকে বিতর্ক করার জন্য ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি ওই জেলারই বাসিন্দা। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং ভাবছি যে এই যে সময় টিভি পর্যন্ত আমরা আসি কিভাবে, যাই কিভাবে, এই যে দাপট যে যারা মাদকাসক্ত, যারা পরিচালক হিসাবে যাদের কথা পুলিশ বলে, অনেকেই বলে, এমনকি গত দুদিন আগে আমি একটা টক শোতে দুজন সাংবাদিক কথা শুনে আমি নিজে এত তৃপ্তি হয়েছে, যুক্তি দেখিয়েছে তারা অনেক কিছু। তো সেই কারণে এই ছেলেটার যে প্রাণ গেল অকালে, ছেলে প্রাণ গেল আবরারের মতন, সেও চলে গেল। আমি এবং আমার দলের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে ডাকাতির গণতন্ত্র ওনারা কোন চোখ দিয়ে গণতন্ত্র দেখছেন বা না দেখছেন, যেহেতু ওনারা তো জন্মটাই তো গণতন্ত্রের মধ্যে হয় নাই। যারা ওই ছদ্মবেশে বলতেছেন, ওনারা তো সামরিক পোশাক পরেই এদেশে বলছেন যে আমরা গণতন্ত্র চালু করলাম। তাহলে আম গাছে যদি আপনি আপেল বা অন্য গাছের ছাল লাগান, আম গাছ কিন্তু আপেলের গাছ হবে না। গণতন্ত্র ডাকাতি ওনারাই করেছেন সেই ৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর। যারা নিজেই স্বপদেই সামরিক আইন জারি করে দেশ পরিচালনা করে, আমার সুযোগ হয়েছিল, আমরা পলাতক ছিলাম তখন, বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদ করে আমরা পলাতক ছিলাম। আজকে তার এই ধারাবাহিকতায় যদি আজকে বলেন যাদের আন্দোলন যেখানে আজকে নাই, এটার বাস্তবতা, যারা একটা গায়ে একটা আঁচড় পড়ে না পুলিশের। আমি ঢাকার রাজপথে এমন একটা রাজপথ নাই যেখানে আমি পিঠা খাই নাই। সাংবাদিক বন্ধুরা ভালো করে জানে, আপনাদের কী বলে সিডিগুলো বাইর করলে, ভিডিও ফুটেজ বের করলে আমার অনেক ছবি দেখবেন। আমি মতিয়া চৌধুরী, আসারুল্লাহ মাস্টার সহ অনেক পিঠা খাইছি, নাসিম ভাই সহ আমরা। তারপরেও কিন্তু রাস্তা ছাড়িনি আমরা। এরপরেই কিন্তু আমাদের একটা জনগণের পক্ষে গণতন্ত্রের যে সঠিক গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য ২০০৮ সালের পূর্বে আমরা যে আন্দোলন করেছিলাম ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, সেই আন্দোলনের ফসল কিন্তু আজকে বাংলাদেশের এই পার্লামেন্ট, এই গণতন্ত্র, এই যে বর্তমান অবস্থায় মানুষের যেটা চলাফেরা করা স্বাধীন, যে সমালোচনা করা, সরকার কিন্তু সমালোচনা করতে পারে, সেজন্য আসলে আমাদের যুগ্ম সম্পাদক, যিনি এখন ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের সম্পাদক, তিনি চিকিৎসাধীন আছে সিঙ্গাপুরে, তার জন্য দোয়া করি। জনাব ওবায়দুল মাওলানা হানিফ যে কথা বলেছেন, রাজনীতির দৈন্য, মানে দিনও রাজনীতিও আছে একটা, আবার দৈন্য। বাংলা অত শুদ্ধ কথা বলার আমার শক্তি নাই। আমি লেখাপড়া করেছি প্রতীককালে, আবার এথনিক মাইনরিটি নিয়ে পিএইচডিও করেছি। তো আমি জনার্দন ভাইকে বলবো, উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট একজন নাম মানে জাদ্রেল একজন আইনজীবী। খালেদা জিয়ার মুক্তির জন্য জেলে তালা ভাঙবো, খালেদা বেগম জিয়াকে আনবো, ওই জেলে তো তিনি ঢুকেন, তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে জেলে আছেন। এটা একমাত্র আইনি প্রক্রিয়া ছাড়া উনার মানে সঠিক জ্ঞান চর্চা যদি উনি কাজে লাগান ওই ক্ষেত্রে,
এবং উনি যে কতটুকু এই ব্যাপারে আন্তরিক হয়ে কাজে লাগতে পারছেন সেটা কিন্তু আদালত পাড়ায় গেলে হয়তো ওখানে গেলে জিজ্ঞেস করলে বুঝে যাবে। এই টক শোতে আমি ওনার সাথে বার্গেন করে এটা নিয়ে আমার যাচাই করা বা মেজার করার আমার কোনো যন্ত্র হাতে নাই। তাই যাদের জন্ম হয়েছে অগণতান্ত্রিক পরিবেশে, বন্দুকের নল দিয়ে যারা ক্ষমতায় আসে গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে শুভা পায় যে কি ছদ্মবেশে সামরিক শাসন চলছে। কোনো একজন লোককে, একজন ট্রাফিককেই জিজ্ঞেস করেন, যেখানে কোনো সেনাবাহিনীর কোনো লোক এসে কাউকে জরিমানা করলো না, কাউকে কি বলে এই যে তারা যে কি পেনাল্টি করার একটা কি আছে না, মানে একটা সিদ্ধান্ত দিয়ে সামরিক আইনে এত দ্বারা মোতাবেক মার্শাল অর্ডিন্যান্স এর MLR এততে তারা এই দায়িত্ব পালন করছে, এরকম কোনো বিধান এখন বিদ্যমান। যেহেতু উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, সভাপতি হিসাবে ওনার একটা সুনামছে, উনি ভালো, আমাকে শুধু ভালো বলছেন না, উনিও ভালো লোক, কিন্তু উনি পড়ে গেছেন এমন একটা দলের মধ্যে, খারাপ একটা দলের মধ্যে, যেখানে তাহার অবস্থান রক্ষা করা। কারণ এটা ময়লার ডিপিতে গিয়ে যে আপনি সুন্দর মানুষ, এই যে সুন্দর পোশাক নিয়ে যে আপনি খুব পারফিউম এরামিস না হয় অমুক তমুক নিয়ে যে গায়ে দিয়ে পড়েন, কোন গন্ধটা আপনার গায়ে লাগবে? আজকে বিএনপির অবস্থা তাই। কারণ দলের নেতা যদি বিদেশ গিয়ে পালিয়ে থাকে, একজন যদি দণ্ডাদেশে যদি আসামি হয়ে, এখন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে জেলে থাকে, আমি তার বিরুদ্ধে কথা বলছি না, আমি আদালত যে রায় দিয়েছে সেই রায়ের কথাটাই বলছি। সেই ব্যাপারে যদি ওনারা যুদ্ধ করে আইনিভাবে বাইর করতে পারেন, অবশ্যই সাধুবাদ পাবেন সবাই, দেশবাসী বলবে। আর পিঠাপাটা না খাইয়া জনগণ যে ওনাদেরকে যে বলবে যে আপনারা আন্দোলনে আছেন, ধৈর্য ধরুন, আন্দোলন করে উদ্ধার করব, বাহির করব, কিন্তু আপনাদের জন্য সমবেদনা জ্ঞাপন করার জন্য আপনাদের গায়ে একটু আঘাতও লাগছে না, এই কথাটাও টেলিভিশনে দেখে আজকালকার দেশের মানুষরা যে বলবে না 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 বিএনপি বা খালেদা জিয়া আন্দোলন করতে গিয়া এত পিঠাপাটা খাইলো, সেটা কি হলো, সেটারও কোনো অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি করতে পারেন নাই। তাহলে জেলের তালা ভাঙবো, অমুখে আনবো, এটা হলো ওই উনাকে টেলিভিশন যাতে উনি দেখে ওখানে বসে বসে কারা আমার জন্য যুদ্ধ করতেছে, যদি কোনো দিন হুচটকে কোনো কিছু হয়ে যায় তাহলে ওরাই ওই আগে যাবে। জয়নাল সাহেব আমাদের সদ্য ভাই আইনজীবী, উনি সেখানে জায়গা পাবেন কিনা আমার সন্দেহ আছে। জি।